জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কি কি আছে এবং কোন নদীতে বদ্বীপ তৈরি হয় এবং কোন নদীতে খাড়ি তৈরি হয় সে সম্পর্কে। ঠিক আছে, বদ্বীপ গঠন কোন নদীতে হয়? মনে রাখবে, যে সমস্ত নদী খুব ধীর প্রবাহ হিসাবে সমুদ্রে পতিত হয় সেই সমস্ত নদীতেই। যে সমস্ত নদীর যখন সমুদ্রে পতিত হয় সমুদ্রের গভীরতা অনেক কম হয় সেই সমস্ত নদীতেই বদ্বীপ তৈরি হয়। যে সমস্ত নদীতে সমুদ্রের জলে লবণতা একটু বেশি সেই সমস্ত নদীতেই বদ্বীপ তৈরি হয়। তাই বদ্বীপ তৈরির কিছু অনুকূল পরিবেশ আছে, সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। নদী যে সমুদ্রে পতিত হয় বা হ্রদে পতিত হয় সেই হ্রদের সঙ্গে নদীর জলের লবণতার এবং ঘনত্বের একটা আপেক্ষিক সম্পর্ক আছে। সেই ঘনত্বের সম্পর্কটা আমরা আগে পড়ে নিই। ঠিক আছে, পলিবাহিত নদীর সঙ্গে এবং ওই নদী যে স্থানে পতিত হয় সেখানকার হ্রদ বা সমুদ্রের জলের ঘনত্বের একটি আপেক্ষিক সম্পর্ক আছে। সেটি হলো তিনটে সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক যদি বলি সেটাকে বলা হয় হোমোপিকনাল, যেটাকে হোমোপিকনাল একটা। 2 নম্বর কি? 2 নম্বর হলো হাইপারপিকনাল। আর 3 নম্বর হলো হাইপোপিকনাল। হাইপোপিকনাল, এই যে তিনটে হলো সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে প্রথম যেটা বলেছে হোমোপিকনাল, এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে নদী যেটা আসে মোহনায়, হ্রদ বা জলাশয়ে, জলের ঘনত্ব অর্থাৎ নদীর জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব কখন বাড়বে? লবণতার পরিমাণের উপর। লবণতার পরিমাণ বিশেষ করে, ঠিক আছে, লবণতার পরিমাণ বিশেষ করে, সেখানে পলিবালিও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বিশেষ করে লবণতার পরিমাণ, নদীর জলের ঘনত্ব অর্থাৎ লবণতার পরিমাণ বিশেষ করে যখন হ্রদ বা জলাশয়ের ঘনত্ব
জলাশয়ের ঘনত্ব মানে সমুদ্র, ধরে নাও সমুদ্র হতে পারে বা হ্রদ, যাই হোক সমুদ্র ধরে নাও। সমুদ্রের ঘনত্ব বা জলাশয়ের ঘনত্ব যখন একই হবে, একই হয়, তখন তাকে বলা হয় হোমোপিকেনাল। ঠিক আছে, অর্থাৎ নদীর জলের লবণতা, নদীর জল ঘনত্ব সমান সমান সমুদ্র বা হ্রদের ঘনত্ব, এটাকে বলে হোমোপিকেনাল। আর হাইপার পিকেনাল বলতে কি বোঝায়? এখানে বলা হয় নদীর জলের ঘনত্ব মোহনার, হ্রদের বা সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তখন তাকে সেটা আবার বাংলাতে না লিখে ইংরেজিতে লিখে দিয়েছে, হাইপার পিকেনাল, তখন তাকে হাইপার পিকেনাল বলা হয়। মনে রাখবে এটা, বিশেষ করে এখানে কি হবে, নদীর জলের ঘনত্ব মানে লবণতা বেশি, গ্রেটার দেন সমুদ্র জল ঘনত্ব। ঠিক আছে, আর 3 নম্বর হলো নদীর জলের আগত নদী, এটা ঠিক আছে, মোহনায় যেটা আগত নদী, সেই নদী জলের ঘনত্ব মোহনার হ্রদ বা সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে জলের ঘন সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে কম হয়, তাকে হাইপোপিকেনাল প্রবাহ বলা হয়। সবকটাতেই প্রবাহ বলা হয়, লিখবে, হ্যাঁ? প্রবাহ বলা হয়। প্রবাহ। এখানে হাইপোপিকেনালে কি হলো, সমুদ্রের জলের ঘনত্ব বেশি নদীর জলের ঘনত্বের তুলনায়। ঠিক আছে, এই যে হাইপার পিকেনালে মনে রাখবে যে নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের ঘনত্ব, সমুদ্র জলের ঘনত্ব সমুদ্র বা হ্রদ জলের ঘনত্ব থেকে কি হয়, বেশি হয়। এই হাইপার পিকেনালে কি হয়, নদী যখন স্বাদু জলে যখন স্বাদু জলে পতিত হয়, তখন
এই প্রবাহ বলা হয়। এক্ষেত্রে বদ্বীপ মোটামুটি জমা হয়, এক্ষেত্রে বদ্বীপ তৈরি হয় যেটা অর্ধবৃত্তাকার বদ্বীপ গঠিত হয়। এখানে মোটামুটি অর্ধবৃত্তাকার বদ্বীপ তৈরি হয়, ঠিক আছে। আর হাইপার, এই যে হাইপার পিকেনাল যেটা করেছি, এখানে ভুল হয়েছে, এটা এখানে হবে না, হাইপার পিকেনালে নয়, এটা এটা হলো হাইপো পিকেনালে, ঠিক আছে, এটা এখানে হবে। এটা এখানে হবে। নদী যখন স্বাদু জলে পতিত হয়, না এখানে এইটা, এটা ওইখানেই হবে, এটা এখানে হবে, বেশ। নদী যখন স্বাদু জলে পতিত হয় তখন এই হোমোপিকেনাল প্রবাহ তৈরি হয়, হোমোপিকেনাল প্রবাহ তৈরি হয়। আর এক্ষেত্রে বদ্বীপ অর্ধবৃত্তাকার হয়, ঠিক আছে, এক্ষেত্রে বদ্বীপ অর্ধবৃত্তাকার হতে পারে। আর হাইপার পিকেনাল সাধারণত দেখা যায় না, ঠিক আছে, সাধারণত দেখা যায় না হাইপার পিকেনাল। আর কেবল যখন নদী প্রচুর পরিমাণে ভাসমান বোঝা নিয়ে কোনো হিমবাহ হ্রদে এসে পড়ে তখনই এ ধরনের প্রবাহ দেখা যায়। এখানে মনে রাখবে, কেবল কেবল নদীর জল প্রচুর বোঝা নিয়ে হিমবাহ হ্রদে এসে পড়লে, হিমবাহ হিমবাহ হ্রদে এসে পড়লে তখনই এমন প্রবাহ সৃষ্টি হয়, ঠিক আছে। তবে কি কি পড়লে? তিনটে, একটা পড়লে হাইপার পিকেনাল, যেখানে নদীর জলের ঘনত্ব বেশি সমুদ্রের জলের ঘনত্ব থেকে। আর একটা পড়লে কি, নদীর জলের ঘনত্ব আর সমুদ্রের জলের ঘনত্ব সমান। আর হাইপোপিকেনালে কি পড়লে, সমুদ্রের জলের ঘনত্ব বেশি নদীর জলের ঘনত্বের তুলনায়। এবার যেটা হাইপোপিকেনাল পড়লে সেটা কখন হবে? সেখানে যখন নদীর জলের ঘনত্ব আর সমুদ্রের জলের হ্রদের ঘনত্ব সমান হবে। আর হাইপার পিকেনাল কখন হবে? যখন কোনো নদীর জল প্রচুর পরিমাণে বোঝা নিয়ে প্রচুর পরিমাণে বোঝা নিয়ে প্রচুর পরিমাণে বোঝা নিয়ে প্রচুর পরিমাণে বোঝা নিয়ে কোথায় যাবে? প্রচুর পরিমাণে বোঝা নিয়ে হিমবাহর হ্রদে এসে পড়লে তখনই এমন প্রবাহ সৃষ্টি হবে, ঠিক আছে। আর হাইপোপিকেনাল সাধারণত দেখা যায় খুব ভালো রকম ভাবে। আর হাইপোপিকেনালেই সব থেকে বেশি বা বদ্বীপ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। এখানে মনে রাখবে, হাইপোপিকেনালেই বদ্বীপ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তাহলে হাইপোপিকেনাল বোঝা গেল। এইখানে সব থেকে বেশি করে কি হবে? বদ্বীপ তৈরি হবে এই হাইপোপিকেনালে, যেখানে সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের তুলনায় বেশি। মনে রাখবে, এই শব্দ তিনটে কিন্তু পরীক্ষায় আসার চান্স সম্ভাবনা, ঠিক আছে। এই তিনটে শব্দ মনে রাখবে, ভীষণভাবে মনে রাখবে। যেখানে বদ্বীপ তৈরি হবে তার একটা প্রবাহ, নদীর প্রবাহর সঙ্গে সম্পর্ক বোঝানো হলো। যেখানে হাইপোপিকেনাল বলা হলো, হাইপার পিকেনাল বলা হলো,
আর হোমোপিকেনাল বলা হলো। হোমো মানে সমান, সেই হিসাবে মনে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো যে নদীর বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কি কি আছে এবং সব নদীতে বদ্বীপ তৈরি হয়নি কেন। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। ঠিক আছে, আর এটা মনে রাখবে যে সারা পৃথিবীর এই বদ্বীপ যেটা তৈরি হবে সেটা কিন্তু এই হাইপোপিকেনালে বেশি তৈরি হবে। এই যে এই প্রবাহে সব থেকে বেশি বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন প্রবাহে সব থেকে ভালো বদ্বীপ তৈরি হবে, তখন হবে হাইপোপিকেনালে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ বদ্বীপ সৃষ্টি যদি বলা হয়, তখন প্রথমেই আসে আমাদের যে পলিরাশির আধিক্য। বদ্বীপ সৃষ্টির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? পলিরাশির আধিক্য। কোনো একটা নদীতে যদি প্রচুর পরিমাণে পলিবালি বহন করে নিয়ে যায়, দুর্বল শিলার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রচুর পরিমাণে ক্ষয় করে পলিবালি নিয়ে যায়, তবে মহীসোপানে এসে অর্থাৎ সমুদ্রের মোহনায় এসে সেইগুলো কি করবে? ভরাট করবে বা জমা করবে। অর্থাৎ যে সমস্ত নদীতে অনেক উপনদী থাকবে, যে সমস্ত নদী অনেকটা তীব্র ক্ষয় করবে, যে সমস্ত নদী সুদীর্ঘ গতিপথ অতিক্রম করে সমুদ্রে গিয়ে পতিত হবে, সেখানেই সব থেকে বেশি করে কি থাকবে? পলিরাশির আধিক্য থাকবে। আর সেই পলিরাশির আধিক্যই সমুদ্রের জলে জমা হতে হতে বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, 2 নম্বর নিয়ন্ত্রক হলো দীর্ঘ প্রবাহ। দীর্ঘ প্রবাহতে কি বলা হয়? দীর্ঘ প্রবাহতে হবে নদী যখন কোন একটা নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই 3টি গতি থাকবে, তখন উচ্চগতি অতিক্রম করে মধ্য নিম্নগতিতে যখন আসবে নদী, তখন তার গতিবেগটা কিছুটা কমে যাবে আর মৃদু স্রোত নিয়ে সমুদ্রে গিয়ে পতিত হবে। আর মৃদু স্রোত নিয়ে যদি সমুদ্রে পতিত হয়, তখন কি হয়? যে পলিগুলো আছে গভীর সমুদ্রে নিক্ষেপ হয় না, অনেকটা গভীর সমুদ্রে নিক্ষেপ হয় না। ঠিক আছে, তাই যে সমস্ত নদী দীর্ঘ প্রবাহ থাকবে, অনেকটা দূর থেকে আসবে, সেই সমস্ত নদীতে বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, বেশ। 3 নম্বর অনুকূল পরিবেশ কি? হলো অগভীর সমুদ্র। অগভীর সমুদ্র। অগভীর সমুদ্র মানে কি? যে সমুদ্রে যেখানে নদী পতিত হয়, এটা সমুদ্র, এটা হলো নদীর প্রবাহ পথ। ঠিক আছে, এটা হলো সমুদ্র। এইখানে যখন নদী তৈরি হয়ে পলিবালি জমাট করতে যাবে, গভীরতা অনেকটা বেশি। দেখো নদী যে পড়ছে সেটা সমভূমি থেকে অনেকটা গভীর। এই যে এই জায়গাটা এতখানি গভীর, এতখানি, এখান থেকে এতখানি গভীর, হঠাৎ করে গভীরতা বেড়ে গেল। তাই মহীসোপানের গভীরতা কম হতে হয়। সমুদ্রে যেখানে পতিত হয় সেখানে কি হতে হবে? মহীসোপানের গভীরতা কম হতে হবে। সোপানের গভীরতা কম হতে হবে, তবেই তো পলিবালি জমবে। আর একটা নদীর প্রবাহ আঁকি আমি, তাহলেই বুঝতে পারবে। এটা হলো আর একটা মহীসোপান। ঠিক আছে, এইখানে দেখো সমুদ্র অনেকটা কম গভীর। ঠিক আছে, মহীসোপান আছে ভালো, এটা হলো মহীঢাল, এটা হলো গায়ট। তবে এইখানে সমুদ্রটা কি অনেকটা কম গভীর। ঠিক আছে, তাই নদী পাহাড় থেকে এসে পলিবালি নিয়ে এখানে খুব সহজেই বদ্বীপ তৈরি করতে পারবে, এরকম বদ্বীপ তৈরি করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই একে বদ্বীপ তৈরি করতে পারবে, কিন্তু এই দুয়ে সমুদ্রের গভীরতা বেশি বলে পারবে না। ঠিক আছে, মহীসোপানের গভীরতা কম হতে হবে। আর এখানে বললাম কি, যে নদী যদি পলিরাশি আধিক্য থাকে, প্রচুর প্রচুর যদি উপনদী থাকে, ঠিক আছে, ক্ষয় যদি প্রচুর করে আনে, তবে পলিরাশি বাড়বে, জমাও করতে পারবে। আর দীর্ঘ প্রবাহ যদি থাকে, নদী ধীরে, নদী
ধীর গতিতে সমুদ্রে পতিত হবে। ঠিক আছে, আর যদি খরস্রোতা রূপে পতিত হয় সমস্ত পলিবালি অনেক দূর নিয়ে চলে যাবে। 3 নম্বর কি হবে? 3 নম্বর আছে কি শান্ত সমুদ্র, 4 নম্বর নিয়ন্ত্রক হলো শান্ত সমুদ্র। সমুদ্র যদি শান্ত হয় তবে জোয়ার ভাটার প্রকোপ কম থাকে, তরঙ্গের প্রভাব কম থাকে, তখন পলিবালি বেশি দূর অপসারিত হয়ে যেতে পারবে না। ঠিক আছে, পলিবালি অপসারিত হয়ে যেতে পারবে না, তাই জোয়ার ভাটা সমুদ্র স্রোত সুনামি প্রকোপ যে সমুদ্রে কম থাকবে সেটাই শান্ত সমুদ্র, আর সেখানেই বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, যদি শান্ত না থাকে পলিরাশি কি হয়ে যাবে? অপসারিত হয়ে চলে যাবে। তারপরে আরেকটা আছে কি 5 নম্বর। 5 নম্বর হলো অধিক লবণতা ও ঘনত্ব। অধিক লবণতা ও ঘনত্ব। ঠিক আছে, অধিক লবণতা ও ঘনত্ব যদি বেশি থাকে তবে যে পলিবালিগুলো সমুদ্রে গিয়ে পড়ছে, কার লবণতা বেশি থাকবে? সমুদ্রের জলে। এটাকে কি প্রবাহ বলে? হাইপোপিকেনাল। অর্থাৎ হাইপোপিকেনাল প্রবাহে মোহনায় লবণতা যদি বেশি থাকে, অর্থাৎ হাইপোপিকেনাল প্রবাহ যদি হয় তবে পলিরাশি লবণতার জন্য দ্রুত জমাট বাঁধবে। ঠিক আছে, আর বদ্বীপ তৈরি হবে। বোঝা গিয়েছে? আর সমুদ্রের জলের স্থিরতা, লাস্ট পয়েন্ট এটা, সমুদ্র জলের স্থিরতা। সমুদ্র জলের স্থিরতা অর্থাৎ সমুদ্রে যদি ঘূর্ণিঝড় তারপর সুনামি কম থাকে এবং জলতল যদি বৃদ্ধি না হয়, বিশ্ব উষ্ণায়নের জন্য জলতল যদি বৃদ্ধি না হয়, বিশ্ব উষ্ণায়নের জন্য জলতল অর্থাৎ সমুদ্র জল তলের বৃদ্ধি না হলে বদ্বীপ তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। বোঝা গেছে যে সমুদ্রের জলের স্থিরতা, বিশ্ব উষ্ণায়নের জন্য জলের তলের বৃদ্ধি না হলে বদ্বীপের তৈরি হয়। জলতল মানে কি? যে সমুদ্রপৃষ্ঠ যেখানে ছিল তার থেকে যাতে আরো উঁচু না হয়। ঠিক আছে, যদি হতো না হলে বদ্বীপ তৈরি হয়। যদি জলতল বাড়ে তবে নবগঠিত বদ্বীপ ডুবে যাবে। ঠিক আছে, বদ্বীপ ডুবে যাবে। ঠিক আছে, সুন্দরবনে আমাদের এরকম বদ্বীপ আছে যাদেরকে বলা হয় কি এরকম ডুবে গেছে, তাদেরকে বলা হয় ভ্যানিশিং আইল্যান্ড। সুন্দরবনে এমন কিছু বদ্বীপ আছে যেগুলো ডুবে গেছে, তাদেরকে বলা হয় কি ভ্যানিশিং আইল্যান্ড। এই শব্দটা মনে রাখবে। এদের মধ্যে কোনগুলো আছে? 1 নম্বর আছে লোহাচড়া দ্বীপ,
ঠিক আছে, লোহাচড়া দ্বীপ প্রায় 2006 সালে এটা ডুবে যায়। তারপরে 2 নম্বর হবে নিউমুর। ঠিক আছে, এটা ঘূর্ণিঝড়ে ডুবে যায়। নিউমুর ঘূর্ণিঝড়ে ডুবে যায়। আর লোহাচাড়া কি জন্য ডুবে যায়? সমুদ্র উত্থান, সমুদ্র উত্থানের জন্য, সমুদ্র উত্থানের জন্য ডুবে যায়। নিউমুর ঘূর্ণিঝড়ে ডোবে। আর আর একটা আছে ঘোড়ামারা বদ্বীপ, সেটাও ডুবে গেছে। ঘোড়ামারা বদ্বীপ সেটাও ডুবে গেছে। ঠিক আছে, তাই সমুদ্র শান্ত হবে, সমুদ্র জলে স্থিরতা যদি থাকে তবেই বদ্বীপ ভালোভাবে তৈরি হবে। আর এইখানে ভারতের কোন নদীতে বদ্বীপ তৈরি হয়নি? ঠিক আছে, আমি বলছি কোন নদীতে বদ্বীপ তৈরি হয়নি। অর্থাৎ ভারতের যে নর্মদা তাপি নদী, বদ্বীপ তৈরি হয়নি আমাদের। ঠিক আছে, নর্মদা তাপি নদী কোথায় আছে আমি দেখাচ্ছি। মোটামুটি ভারতের একটা ম্যাপ আঁকলাম এইখানে। এটা হলো নর্মদা নদী, এটা হলো তাপি নদী। এই নর্মদা তাপি নদী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা হলো বিন্ধ্য পর্বত, এটা হলো সাতপুরা পর্বত। ঠিক আছে, এই নর্মদা তাপি নদী সমুদ্রে যেখানে পতিত হয়েছে সেখানে সমুদ্র জলের গভীরতা এরকম। এটা হলো সমুদ্র, এটা হলো সমুদ্রের জলের পশ্চিমঘাট পর্বত। অর্থাৎ এইখানে নর্মদা নদী অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়েছে। ঠিক আছে, অর্থাৎ খরস্রোতা নদী নিয়ে, অর্থাৎ খরস্রোতা নদী রূপে নিচের দিকে পতিত হয়েছে। আর মহীসোপানের গভীরতা অনেকটা বেশি, মহীসোপানের গভীরতা অনেকটা বেশি থাকায় নর্মদা নদীতে, এটা কি নদী? নর্মদা নদী। নর্মদা নদী অনেকটা উঁচু থেকে নিচের দিকে পতিত হয়েছে, তার জন্য বদ্বীপ তৈরি হয়নি নর্মদা তাপি তাপি নদীতে। ঠিক আছে, এই নদী দুটোই খরস্রোতা রূপে প্রবাহিত হয়েছে, খরস্রোতা, তাই এখানে বদ্বীপ তৈরি হয়নি। মনে রাখবে ভীষণ করে যে নর্মদা তাপিতে কেন বদ্বীপ তৈরি হয়নি। আর যেখান দিয়ে গেছে, এই যে এটা কি, এই টোটালটা যেখান দিয়ে এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে, এই যে এই জায়গাটা হলো কঠিন শিলাস্তর। এই ইয়েলো কালার যেটা দিচ্ছি সেটা হলো টোটালটাই কঠিন শিলাস্তর। ঠিক আছে, তাই ক্ষয় করার জন্য ক্ষয় করে কোনো পলি পায়নি, ক্ষয়ও করতে পারেনি, পলিও পায়নি। তাই পলি আর কি ভরাট করবে? ঠিক আছে, এটা কি, এটা একটা কঠিন শিলা। নর্মদা নদী যেখান দিয়ে গেছে সেটা কঠিন শিলা, তাই বদ্বীপ তৈরি করতে পারেনি। তারপরে দৈর্ঘ্যটা অনেকটা কম, অর্থাৎ 1 নম্বর পাইনি স্বল্প দৈর্ঘ্যের জন্য, দৈর্ঘ্য অনেকটা কম, নর্মদা তাপিতে বদ্বীপ তৈরি হয়নি। 2 নম্বর গতিটাও তীব্র গতি, কারণ অনেকটা উঁচু থেকে নিচের দিকে পতিত হচ্ছে, তাই পলিবালি যা ছিল সব দূরে চলে গেছে। মহীসোপানটা খাড়া, অর্থাৎ এই যে এইখানটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কতটা খাড়া, অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে, তাই মহীসোপান খাড়া, মহীসোপান খাড়া মানে অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে।
আর যে জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় কঠিন শিলাস্তর। কঠিন শিলাস্তর, যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে কঠিন শিলাস্তর, তাই পলি নেই। এই চারটে কারণের জন্য নর্মদা তাপিতে বদ্বীপ তৈরি হয়নি। কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এটা হলো গোদাবরী, এটা হলো কৃষ্ণা, আর এখানে কাবেরী, এই তিনটে নদীতে কিন্তু বদ্বীপ তৈরি হয়েছে। তারপরে গঙ্গা নদীতেও বদ্বীপ তৈরি হয়েছে, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীর মোহনাতেও বদ্বীপ তৈরি হয়েছে। তাই বদ্বীপ তৈরি হয়নি ভারতের যদি প্রশ্ন দেয় নর্মদা, তাপ্তি নদীতে। তার কারণ কি? যে এখানে এই চারটে কারণের জন্য, ঠিক আছে। কারণ বদ্বীপ সৃষ্টির জন্য যে ক্রাইটেরিয়া ফলো করতে হয় সেগুলো নেই এর। বোঝা গেছে? এটা হলো নর্মদা নদী, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী, আর এটা হলো তাপি নদী, ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব কি বদ্বীপের শ্রেণী বিভাগ সম্পর্কে, ঠিক আছে। এটা একটা কি, এটা হলো পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত। আর কোথায় খাড়ি তৈরি হবে সেটা আগের ক্লাসে আলোচনা করেছি, খাড়ি তৈরির অনুকূল পরিবেশ, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।